ওকে। তো সবার কি খবর? আজকে আমরা কিন্তু আজ থেকে শুরু করছি ক্লাস 9-এর জিওগ্রাফি ম্যারাথন ক্লাস। অর্থাৎ এখানে আমরা কি করব, ম্যারাথন মানে ক্লাস 9-এ যে সমস্ত জিওগ্রাফি শর্ট কোশ্চেন্স রয়েছে আমরা এই প্রত্যেকটা ম্যারাথন ক্লাসে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরপর এই লাইভ ক্লাসে তোমরা কিন্তু এখানে ইন্টারাক্ট করবে কমেন্ট বক্সে, যে যে আনসারটা তোমরা জানো সেটা কমেন্ট করে জানাবে, এবং তারপরে আনসারগুলো কিন্তু আমরা রিভিল করব। এবং এইভাবে পরপর কিন্তু এই ধরনের ক্লাস আসতে থাকবে। তোমরা কিন্তু এই ক্লাসে জয়েন করবে এবং নিজেদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যদি কোনো কোশ্চেন নিয়ে থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের প্রথম ক্লাস নিয়ে আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে কি হচ্ছে না, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে এটার আনসার কি হবে তোমরা ঝটপট করে কমেন্টে লিখে ফেলো। আমি টুকটুক করে তার মধ্যে এখানে আস্তে আস্তে আনসারটা লিখতে আরম্ভ করে দিই। তো আনসার তো আমি লিখবো, তারা কিন্তু তোমাদেরকে এখানে আনসারটা লিখতে হবে। তো আনসারটা হচ্ছে আমাদের কিন্তু যে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়, এর আনসারটা হবে কিন্তু আমাদের নিরক্ষীয় আর্দ্র মৌসুমী জলবায়ু। নিরক্ষীয় আর্দ্র মৌসুমী জলবায়ু, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের আনসারটা, নিরক্ষীয় আর্দ্র মৌসুমী জলবায়ু, ঠিক আছে, মৌসুমী জলবায়ু। বোঝা গেল তাহলে? তাহলে কি হচ্ছে, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার, কোন জলবায়ু অঞ্চলে, এটা কিন্তু আমাদের আনসার হবে নিরক্ষীয় আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলে। আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, আবহবিকার পুঞ্জিক ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্বলিত ফল কি। আবহবিকার পুঞ্জিক ক্ষয় ক্ষয়ীভবনের সম্বলিত যে ফল সেটা কি। চলো আমরা এখানে কিন্তু আনসার রিভিল করবো, তার আগে কিন্তু তোমাদের আনসারটা বলতে হবে যে আবহবিকার পুঞ্জিক ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্বলিত ফল কি। তো এখানে যেটা আমাদের আনসার হবে সেটা হচ্ছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত যে ফল সেটাকে বলে তোমার হচ্ছে নগ্নিভবন। সেটাকে বলা হচ্ছে নগ্নিভবন। দ্বারা সেটাকে বলা হচ্ছে নগ্নিভবন, ঠিক আছে, নগ্নিভবন, ঠিক আছে। এর আনসারটা হচ্ছে নগ্নিভবন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান কবে ঘটে বা ঘটে কবে। পৃথিবীর যে অনুসুর অবস্থান সেটা কবে ঘটে। তো এখানে আমাদের যে আনসার সেটা হবে তোমার, ডেটটা তোমাকে বলতে হবে যে পৃথিবীর যে অনুসুর অবস্থান রয়েছে সেটা কবে ঘটে। তাহলে আমরা এখানে আনসারটা লিখে নিই। আনসারটা আমাদের হবে হচ্ছে 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি বা 3রা জানুয়ারি, ঠিক আছে। তো আমাদের আনসার হবে পৃথিবীর যে অনুসুর অবস্থান ঘটে সেটা হচ্ছে 3রা জানুয়ারি, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে এবার আমরা যাব, যেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত কবে হয়। দক্ষিণ গোলার্ধ যেটা রয়েছে সেই দক্ষিণ গোলার্ধে সব থেকে যে ছোট রাত সেটা কবে হয়। আমি একটুখানি আমাদের দেখিয়ে দিচ্ছি যে দক্ষিণ গোলার্ধে দেখো যে আমাদের সবচেয়ে ছোট রাত সেটা কবে হয়। এই যে আমি একটু সরে গেলাম, নাহলে তোমার কোশ্চেনটা ঠিক করে দেখতে পাচ্ছিলে না। তো দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত কবে হয়। তো এর আনসারটাও কিন্তু একটা ডেট, অবশ্যই দক্ষিণ গোলার্ধে যে ছোট রাত হয় সেটা হবে আমাদের 22শে ডিসেম্বর। ডিসেম্বর, ঠিক আছে, 2nd ডিসেম্বর, ঠিক আছে, বোঝা গেল। 22শে ডিসেম্বর বা 22nd ডিসেম্বর, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন, তোমাদের কিন্তু কোনো রূপ সমস্যা হলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। কোনো রূপ সমস্যা যদি থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা যাচ্ছি যে সমগ্র পৃথিবীর কৌণিক মাপ কত। সমগ্র পৃথিবীর কৌণিক মাপ কত। আমাদের যে গোটা পৃথিবী রয়েছে, সমগ্র পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর কৌণিক মাপটা কত। কৌণিক মাপটা কত তোমরা ঝটপট করে কমেন্টে লেখো। তার মধ্যে কিন্তু আমি 1 থেকে 10-এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবার এই মুহূর্তে কোশ্চেনের যে আনসার সেটা বলে দেবো। পৃথিবীর যে কৌণিক মাপ তার কি হচ্ছে, চলো 1 থেকে 10 গুনছি আমি। 1, 2, চলো চলো ঝটপট কমেন্ট করো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো পৃথিবীর কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি, হচ্ছে এর কৌণিক মাপ। 360 ডিগ্রি, 360 ডিগ্রি পৃথিবীর কৌণিক মাপ, ঠিক আছে।
বোঝা গেল? পরবর্তী প্রশ্নতে আমরা আসি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? ঠিক আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? চলো আমি তো আনসারটা বলবো, তার আগে ঝটপট করে তোমাদের দায়িত্ব আনসারটা কিন্তু বলা। আনসারটা ঝটপট করে লিখে ফেলো, কি হবে না হবে কমেন্টে। চলো ঝটপট করে লেখো, ঝটপট করে লেখো, দেরি করলে হবে না কিন্তু, ঝটপট করে লিখতে হবে, ঝটপট করে লিখতে হবে। কেননা যত ঝটপট করে লিখবে কিন্তু আবার পরবর্তী ক্লাসে আমরা আবার আসবো, আবার সেখানে তোমার সাথে কিন্তু আরও নতুন নতুন প্রশ্ন থাকবে এবং তোমার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পৃথিবীর কৌণিক যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস সেটা হচ্ছে আমাদের হচ্ছে 12,700 কিলোমিটার। ঠিক আছে, 12,700 কিমি। ঠিক আছে, বোঝা গেছে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বোঝা গেছে। আমরা আবার পরবর্তী প্রশ্নে যাব এবার ঝটপট করে, যে বহির্জাতীয় প্রক্রিয়ার সাথে যুক্ত এমন একটি উদাহরণ। বহির্জাতীয় প্রক্রিয়ার সাথে যুক্ত এমন একটি উদাহরণ, বহির্জাতীয় প্রক্রিয়া রয়েছে তার একটা উদাহরণ। ঠিক আছে, তো বহির্জাতীয় প্রক্রিয়ার সাথে যুক্ত এমন একটি উদাহরণ কি হবে বলে ভালো বলতে হবে, আমি বলবো না কিন্তু, তোমাদেরকে বলতে হবে। পরীক্ষা কিন্তু চলে এসছে, মোটামুটি তোমাদের সব হয়ে গেছে বলতে গেলে, এগুলো কিন্তু তোমাদের বলতে হবে। বহির্জাতীয় প্রক্রিয়া কি হচ্ছে না, বহির্জাতীয় প্রক্রিয়ার সাথে যুক্ত এমন একটি উদাহরণ হচ্ছে আবহ বিকার। ঠিক আছে, আবহ বোঝা গেল, আবহ বিকার। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের আরেকটা নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা হচ্ছে, আবহ বিকার, আবহ বিকারের মাধ্যমে সৃষ্ট কি হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। আবহাওয়া বিকারের মাধ্যমে সৃষ্ট কি হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। ঠিক আছে, আবহাওয়া বিকারের মাধ্যমে সৃষ্ট এমন কি রয়েছে, আবহাওয়া বিকারের মাধ্যমে সৃষ্ট এমন কি রয়েছে যেটা মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। আবহাওয়া বিকারের সাথে কি রয়েছে সেটা বলো। ঠিক আছে, তো চলো আমরা এখানে আমাদের নেক্সট যে আনসার সেটা এখানে বলছি, এটাকে হবে রেগোলিথ। ঠিক আছে, এটার আনসার হবে রেগোলিথ। ঠিক আছে, এটার আনসারটা হচ্ছে রেগোলিথ। ঠিক আছে, দেখা গেল। পরবর্তী প্রশ্ন মতে আমরা চলে যাই, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়, বায়ুমণ্ডল যে রয়েছে তার বিপর্যয়ের উদাহরণ। বায়ুমণ্ডলীয় বিপর্যয় নয়, বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলে কি হতে পারে, কি হয় বায়ুমণ্ডলীয় বিপর্যয়ে কি হয়, ঝটপট করে বলো। বায়ুমণ্ডলীয় বিপর্যয়, চলো আমরা বলে দিই, এটা খুব মানে এত ইজি একটা মানে কি বলবো। তো বায়ুমণ্ডলের যে উদাহরণ সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। ঠিক আছে, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে, ভারতের বেশিরভাগ কয়লা, ভারতের যে বেশিরভাগ কয়লা আছে সেই কয়লাটা কি ধরনের কয়লা, কোন টাইপের কয়লা, সেটা কোন টাইপের কয়লা ভারতে আমরা বেশিরভাগ দেখতে পাই, কোন টাইপের। খুব এটাও খুব কিন্তু মানে ইজি, খুব একটা ইজি কোশ্চেন এটাও। তো তোমরা কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আনসারটা বলি, সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লা হচ্ছে ভারতের বেশিরভাগ যে কয়লা আছে তার মধ্যে হচ্ছে বিটুমিনাস কয়লা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট আনসারে আমরা যাই। নেক্সট আনসার হচ্ছে আমাদের, যে ভারতের জলবিদ্যুৎ শক্তির
প্রাধান্য দেখা যায় কোথায়? ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় কোথায়? বলে ফেলো ঝটপট করে, কোথায় দেখা যায় ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য, কোন জায়গাতে দেখা যায়? একটু হিন্টস দিয়ে দিই নাকি? তোমরা এটাকে বলো যে ভারতের কোন পার্টে, মানে পূর্ব ভারত হতে পারে, দক্ষিণ ভারত হতে পারে, পশ্চিম ভারত হতে পারে, উত্তর ভারত হতে পারে, কোন ভারতে দেখা যায়? এর আনসারটা কিন্তু হবে, চলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আনসারটা আমরা এবার বলে দিচ্ছি, আনসারটা হবে তোমার হচ্ছে দক্ষিণ ভারত। ভারত, ঠিক আছে, দক্ষিণ ভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে কোন বলের জন্যে? বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে কোন বলের জন্যে? ঠিক আছে, চলো বলো কোন বলের জন্যে, বলো 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 কোন বলের জন্যে? বলো কোন বলের জন্য, বলো। তাহলে বায়ু ও সমুদ্রের স্রোতের দিক বিক্ষেপ ঘটে কিন্তু আমাদের হচ্ছে কোরিওলিস বলের জন্য, ঠিক আছে, কোরিওলিস বলের জন্য, কোরিওলিস বলের জন্য, ঠিক আছে, কোরিওলিস বলের জন্য। ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে। কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির কিন্তু পৃথিবী ঘুরছে? কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী বলেন যে সূর্য স্থির কিন্তু পৃথিবী ঘুরছে? এটাও কিন্তু খুব ইজি একটা প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন, বলতে হবে। আনসারটি কিন্তু ঝটপট করে কমেন্ট করো। খুব ইজি প্রশ্ন একটা, প্রচন্ড ইজি একটা উত্তর এখানে পাওয়া যাবে কিন্তু। প্রচন্ড ইজি, প্রচন্ড ইজি, ঝটপট করে বলো, ঝটপট করে বলো, বলো 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 বলো, ঝটপট করে বলো, চলো বলো 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 বলো, চলো, আর্যভট্ট। এর থেকে সোজা আর হয় না, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাই। জল বিশুভ দিবস কবে পালিত হয়, বা জল বিশুভ যে দিবস রয়েছে সেটা কবে? জল বিশুভ দিবস কবে? ঝটপট করে আনসার দাও। জল বিশুভ দিবস কবে? আনসার আনসার আনসার, দাও দাও দাও, আনসার দাও, আনসার দাও। আনসার না দিলে কিন্তু হবে না, ঝটপট করে আনসার দাও। হুম 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 হুম। ঝটপট করে আনসার দিয়ে দাও, চটপট করে আনসার দিয়ে দাও, চলো, চটপট করে আনসার দাও। আচ্ছা, এটা আনসার হবে কিন্তু আমাদের 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, 23rd ফ্যামিলি। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি আবার। ভারতের একটি ক্ষয়জাত মালভূমির নাম লেখো। ভারতের একটি ক্ষয়জাত মালভূমির নাম লেখো। ভারতের ক্ষয়জাত মালভূমি কি হবে? চলো কমেন্ট করো, কমেন্ট করো, ঝটপট করে কমেন্ট করো। আবার কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, চলো কমেন্ট করো, কমেন্ট করো, আনসার দাও। আনসার কিন্তু তোমাদের দিতে হবে, নাহলে হবে না। তো এখানে আনসার কিন্তু হবে আমাদের ছোট নাগপুর মালভূমি। এটাও প্রচন্ড আমাদের সহজ একটা প্রশ্ন, ঠিক আছে, ছোট নাগপুর, ঠিক আছে, মালভূমি।
পরবর্তী প্রশ্নে চলে যায়। আবার পরবর্তী প্রশ্ন আমাদের, চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মৃত্তিকাকে কি বলে? তাহলে কি হচ্ছে, চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মৃত্তিকা কে কি বলে? কি বলে? চটপট করে বলো কি বলে। তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে টেরারোসা। ঠিক আছে, টেরা চুনাপাথরযুক্ত অঞ্চল লাল রঙের কর্দমাক্ত মৃত্তিকাকে কি বলে? টেরারোসা বলে। চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মৃত্তিকা টেরারোসা বলে। ঠিক আছে, দেখা গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে, একটি লাভা মালভূমির উদাহরণ দাও। একটি লাভা মালভূমির উদাহরণ দাও। ঠিক আছে, একটি লাভা মালভূমির উদাহরণ দাও। তো একটি লাভা মালভূমির উদাহরণ কি হবে? এটাও কিন্তু ইজি প্রশ্ন একটা। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইজি প্রশ্ন। তো একটি লাভা মালভূমি হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমি, ঠিক আছে, বোঝা গেল, মহারাষ্ট্র মালভূমি। নেক্সট প্রশ্নে আমরা যাই। শঙ্খমোচন প্রক্রিয়া যে শিলার কার্যকরে হয়ে থাকে এ কি বলে? ঠিক আছে, তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে গ্রানাইট। সংকোচন প্রক্রিয়া যে শিলার কার্যকরে হয়ে থাকে সেটা হচ্ছে গ্রানাইট শিলা। ঠিক আছে, সংকোচন প্রক্রিয়া গ্রানাইট শিলার কার্যকরে হয়ে থাকে। নেক্সটে যাই আমরা। জলধার থেকে অতিরিক্ত জল ছাড়বার জন্য যে বন্যা হয় তাকে কি বলে? জলধার রয়েছে, সেখানে যে জল রয়েছে সেই জল যদি ছাড়া হয়, অতিরিক্ত জল ছাড়া হয় এবং তার জন্য যে বন্যাটা হয় তাকে কি বলে? এটাও কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরই আনসার দিতে হবে, কিন্তু অনেক আনসার দিয়ে দিচ্ছি, এবার তোমরা আনসার দাও, তাহলে হবে না কিন্তু। তো এটা কি হবে বলো, ঝটপট করে বলো। জলধার থেকে অতিরিক্ত জল ছাড়বার জন্য বন্যা হয় তাকে বলে কি? মনুষ্য সৃষ্ট বিপর্যয়। মানুষ জল ছাড়ছে এখানে, মনুষ্য সৃষ্ট বিপর্যয়। মনুষ্য সৃষ্ট বিপর্যয়, ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন গ্রহকে লাল গ্রহ বলে? কোন গ্রহ, কোন গ্রহকে লাল গ্রহ বলে? পুরো লাল একবারে, সবকিছু লাল, বলো। এত প্রশ্ন এত সহজ উত্তরটা কি বলা যায় নাকি আর? তারপর বলো। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ঠিক আছে, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায় কোন সময়? পৃথিবী থেকে সূর্যকে ছোট্ট পারা দেখায় কোন সময়টায়? কোন সময় হবে? কোন সময় হবে পৃথিবী থেকে? হুম, বলো দেখি আনসারটা বলো। পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায় কোন সময়? কোন সময়? কোন সময়? কোন সময়?
আনসার হবে অপসূরের সময়। অপসূরের সময়, ঠিক আছে। অপসূরের সময় বোঝা গেছে, অপসূরের সময়। ওকে, যাই পরবর্তী প্রশ্নে। পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কত? পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কত? পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কত? আনসারটা বলো দেখি। পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কে কে জানো আর কে কে জানো না, এটা জানতে হবে। পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কত? পৃথিবীর যে প্রমাণ দ্রাঘিমা সেটা কত? এটার আনসার হবে, পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82°30' পূর্ব। ঠিক আছে, বাংলায় লিখে দিচ্ছি 82°30'। এই যে সিম্বলটা রয়েছে মাথাতে, দিস ইজ মিনিট, এটাকে বলা হচ্ছে মিনিট। ঠিক আছে, এই সিম্বলটা কিন্তু মিনিটের সিম্বল, ঠিক আছে, মনে থাকবে। আর এইটা তো তোমরা জানোই, এটা হচ্ছে ডিগ্রি। ওকে, বোঝা গেল, 82°30' পূর্ব। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 90°। 90°, ঠিক আছে, 90° হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ। ঠিক আছে, অক্ষরেখার মান পাওয়া গেল 90°। পরবর্তী প্রশ্নে আমরা আসি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে, অক্ষরেখার সর্বনিম্ন, সর্বনিম্ন মান হবে এখানে। হ্যাঁ, সর্বনিম্ন মান, অক্ষরেখার সর্বনিম্ন মান কত? আমরা যেহেতু এখানে দেখে নিলাম সর্বোচ্চ মান, এবার এর সর্বনিম্ন মানটাও জেনে রাখাটা ভালো। কি হবে? তো এইটাই আজকে লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। আমরা 25টা করে ভাগ করছি প্রত্যেকটা ক্লাসকে। সর্বনিম্ন যে মানটা রয়েছে সেই মানটা এখানে কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো এখানে সর্বনিম্ন মান হচ্ছে রসগোল্লা, অর্থাৎ 0°। 0, ঠিক আছে, 0°, ঠিক আছে, বা 0°। ঠিক আছে, 0°, বোঝা গেল অক্ষরেখা সর্বোচ্চ মান। তো ব্যাস, আজকের তোমাদের যে ম্যারাথন ক্লাস ছিল, সেই ম্যারাথন ক্লাসে এইগুলোই তোমাদের জন্য ছিল। পরবর্তী ক্লাসে কি করতে হবে, যা যা তোমাদের প্রশ্ন আছে এখনো মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো তোমাদের রয়েছে জানা নয়, সেই জানা অজানা প্রশ্নগুলো, ঠিক আছে, অজানা প্রশ্ন কি করবে, অজানা প্রশ্ন যেগুলো আছে কমেন্টে লিখবে, ঠিক আছে। কি হবে, তার আনসারগুলো পরের ক্লাসে পাবে। ওকে, যতটা সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে, বোঝা গেছে। মোটামুটি আমাদের এইরকমভাবে 25টা করে ক্লাস আমরা প্র্যাকটিস করব এখন থেকে, এবং 25টা করে ক্লাস হয়ে যাবে।
আবার পরের দিন 25টা আসবে, আবার পরের দিন 25টা আসবে, এইভাবে কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। তোমাদের যা যা সমস্যা থাকবে সেই সমস্যাগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ কি করবে, ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস তো করতে হবে, ক্লাস 9 থেকে 10-এ উঠতে হবে, পরের বছর মাধ্যমিক চলে আসবে। তো ঝটপট করে এই 9-এর পার্ট চুকিয়ে দাও, পার্ট চুকিয়ে দিয়ে ক্লাস 10-এর পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। টাটা, ভালো থেকো।